নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ৭টার ৭ কাহন। এই অনুষ্ঠানে আজকে আমাদের যে নজর, পুরো নজর যেদিকে, সেটা হলো বাংলাদেশ। বাংলাদেশের গোপালগঞ্জে ঘটে গেছে এক নরকীয় ঘটনা। পুলিশের গুলিতে নিহত ৩, পুলিশ বা সেনাবাহিনীর গুলিতে নিহত ৩। আজকে ১৬ই জুলাই, যেখানে রাষ্ট্রীয় শোক দিন বা শোক দিবস হিসাবে ঘোষণা করেছে, সেদিন আবার শহীদ হলেন ৩ জন। ঘটনাটা ঠিক কি ঘটেছিল আমরা শুনে নেব। আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমার সহকর্মী সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, আমার শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। সৌম্য, যদি বলো কি হয়েছিল ঘটনা। দেখো সোমনাথ, বিষয়টা হয়েছিল যে জুলাইয়ের ১ তারিখ থেকে বাংলাদেশ জুড়ে জুলাই যাত্রার ডাক দেওয়া হয়েছিল বাংলাদেশ জাতীয় পার্টির তরফ থেকে। আর আজকে গোপালগঞ্জে পার্কের কাছে এই বিষয়ে একটা কর্মসূচির আয়োজন করেছিল তারা। যেটা অভিযোগ যে বিকেল 2:45-র সময় জাতীয় পার্টির সমাবেশ যখন শেষ হয়, তখনই আচমকা একদল লোক এসে লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়েন জাতীয় পার্টির কর্মী এবং সমর্থকদের ওপর। তাদেরকে এলোপাতাড়ি মারামারি করতে থাকেন। সেই সময় পুলিশ এবং সেনাবাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে থাকলেও তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ জাতীয় পার্টির। তারা কোনো রকম হস্তক্ষেপ করেনি, ফলে যারা দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল তারা প্রবল মারধর করতে থাকে জাতীয় পার্টির কর্মী সমর্থকদের। এবং সেই সময়ই গুলি চালাতে আরম্ভ করেন একদল দুষ্কৃতী। এর ফলে ৩ জন মৃত্যু হয়েছে, তার মধ্যে একজন সাংবাদিক আছে বলেও জানা আছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ চত্বর পুরো রণক্ষেত্র চেহারা নেয়। বঙ্গবন্ধুর মাজারের সামনেও বিক্ষোভ দেখাতে আরম্ভ করে একদল মানুষ। তাদেরকে আটকানোর চেষ্টা করতে গিয়ে আহত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মী। পরিস্থিতি জটিল হচ্ছে দেখে গোপালগঞ্জের যিনি প্রশাসক আছেন, তিনি ১৪৪ ধারা জারি করেছেন গোটা শহর জুড়ে। যদিও চাপা উত্তেজনা এখনো রয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। কিন্তু তারপরেও জাতীয় পার্টির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আওয়ামী লীগের কর্মী সমর্থকরাই এই ঘটনা ঘটিয়েছে। তবে আওয়ামী লীগ কিন্তু এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। তাদের বক্তব্য হচ্ছে যে জাতীয় পার্টি এবং জামাতের অভ্যন্তরীণ গন্ডগোলের জন্যই আজকের এই ঘটনাটা ঘটেছে এবং তাদের নামে অযথা দোষারোপ করা হচ্ছে। সোমনাথ, দেখো, সবচেয়ে বড় বিষয় যে এই যে এনসিপি, তারপর হচ্ছে তোমার জামাত এবং ছাত্র বৈষম্য যারা আছেন, তারা কিন্তু এই পদযাত্রা যবে থেকে শুরু করেছিল তখন থেকে কিন্তু একটা গোয়েন্দা রিপোর্ট ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো, বিদেশি অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাগুলো, শেখ মুজিবর অর্থাৎ বঙ্গবন্ধুর মাজারে কিন্তু আক্রমণ হতে পারে, মাজার ভাঙচুর হতে পারে। সেজন্য কিন্তু আওয়ামী লীগ রীতিমতো ব্যবস্থা নিয়েছিল। তারা তাদের যে বিভিন্ন সমর্থক, তাদের বলেছিল যে করেই হোক আমাদের মাজার রক্ষা করতে হবে। রীতিমতো হাসিনা বাহিনী বলে একটা বাহিনী তৈরি হয়েছিল। সেই বাহিনী কিন্তু রাত দিন পাহারা দিচ্ছিল এখানে। তুমি কি মানে সেই তারা কি কোনোভাবে সেই মাজারের দিকে এগিয়ে যাচ্ছিল? এই নিয়ে কোনো খবর আছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে এনসিপির সদস্যদের ওপর যখন হামলা হয়, তারপরই তারা বঙ্গবন্ধুর মাজারের দিকে এগিয়ে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। আর তাকে কেন্দ্র করেই গন্ডগোল আরো চরমে ওঠে। আওয়ামী লীগের যেটা অভিযোগ যে তারা, তুমি যেটা বললে যে আগে থেকেই তাদের কাছে একটা খবর ছিল এবং গোয়েন্দা রিপোর্টও ছিল যে এই সমাবেশের আড়ালে বঙ্গবন্ধুর মাজার ধ্বংস করার চক্রান্ত করছে জাতীয় পার্টি এবং জামাত। এবং তাই আজকে যখন গন্ডগোলের পর তারা বঙ্গবন্ধুর মাজারের দিকে এগিয়ে যান এনসিপির কর্মী সমর্থকরা, তখন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও। এবং তাদের এই উভয় পক্ষের গন্ডগোলের ফলেই গুলি চলে এবং তাতেই সাংবাদিক সহ ৩ জন মারা গেছেন বলে জানা যাচ্ছে। সোমনাথ, যাদের মারা গেছে তাদের মধ্যে একজনের পরিচয় এসছে, দীপ্ত সাহা নামে এক যুবক। তার দাদা ছিলেন মুক্তিযোদ্ধা। আর কারো পরিচয় কি এখনো স্পষ্ট হয়েছে? না, এখনো পর্যন্ত ওই একজনের পরিচয় ছাড়া বাকি কারোর পরিচয়ই পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে। এই বিষয়ে বিস্তারিত জানতে পারলেই গোপালগঞ্জের পুলিশ বাকি তথ্য সামনে আনবে বলে জানা গেছে। সোমনাথ, আর কি কি ইনফরমেশন উঠে আসছে এখন অব্দি? বাংলাদেশ সরকারের তরফ থেকে কি বলা হয়েছে? বাংলাদেশ সরকারের তরফ থেকে এই বিষয়টি দুটি গোষ্ঠীর মধ্যে গন্ডগোল বলেই দাবি করা হচ্ছে। যদিও যেমন এনসিপির তরফ থেকে এটা আওয়ামী লীগের সমর্থকরা হামলা করেছে বলে যে অভিযোগ করা হচ্ছে, বাংলাদেশ ইউনূস সরকারের পক্ষ থেকে এখনো সেই বিষয়ে কিছু বিবৃতি দেওয়া হয়নি। যদিও প্রশাসন সূত্রে খবর যে জামাত এবং
এনসিপি কর্মীদের মধ্যে ঝামেলার কারণেই এই ধরনের গন্ডগোল হয়েছে বলে তারা সন্দেহ করছে। তবে বঙ্গবন্ধুর মাজার ভাঙতে যাওয়ার সময় এনসিপি কর্মীরা যে আহত হয়েছে তার পেছনে আওয়ামী লীগ কর্মী সমর্থকরা রয়েছে বলেই প্রশাসনের তরফ থেকে মনে করা হচ্ছে। এখন অব্দি বাংলাদেশের যে অবস্থা, আমরা জানি গত 10 মাস ধরে বাংলাদেশে কার্যত অরাজকতা চলছে, খুন, একাধিক ধর্ষণের মামলা সামনে এসছে। কার্যত কি ইউনিস সরকার বা এই তত্ত্বাবধান সরকার কি ব্যর্থ বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে দিতে? দেখো, বিষয়টা হচ্ছে যে জুলাই আগস্টের আন্দোলনের পরে শেখ হাসিনা যখন 5ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন, তারপরেই প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছিল মোহাম্মদ ইউনিস। কিন্তু তারপর থেকে যেটা দেখা যাচ্ছে যে মুখে না বললেও বাংলাদেশ আস্তে আস্তে শরিয়া আইন চালু করার পথেই হাঁটছে, এবং সেই জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার এবং বিভিন্ন বিখ্যাত মনীষীদের শিল্প ভাস্কর্য ধ্বংস করা হচ্ছে। আমরা কদিন ধরেই দেখতে পাচ্ছি যে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ওপর হামলা চালানো হয়, তারপরে ঢাকা নজরুল বিশ্ববিদ্যালয় যে নজরুলের গানকে কেন্দ্র করে যে ভাস্কর্য ছিল সেটাতেও ভাঙচুর করা হয়, এবং সম্প্রতি গত মঙ্গলবার দিন ভাঙচুর করা হচ্ছে বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে। সেটা নিয়ে ইতিমধ্যেই চারিদিকে বিতর্ক তৈরি হচ্ছে। আসলে ইউনিস ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে মৌলবাদীদের বাড়বাড়ন্ত বেড়ে গেছে। জামাত এবং বিভিন্ন হেফাজত সহ বিভিন্ন মৌলবাদী সংগঠনগুলো তারা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি বাংলাদেশের যে ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি তার উপর পুরোপুরি আক্রমণ হানছে, এবং পুলিশ এবং প্রশাসন পুরোপুরি নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলেই অভিযোগ উঠছে। সম্প্রতি বাংলাদেশের বিএনপির তরফ থেকেও অভিযোগ করা হয় যে সরকার যেটা করছে তাতে বেশিরভাগ ক্ষেত্রেই জনগণ ভার্সেস সরকার এবং জনগণ ভার্সেস প্রশাসনের লড়াই দেখা যাচ্ছে। পুলিশ প্রশাসন বা জনগণ কোনোটাকেই নিয়ন্ত্রণ করতে পারছেন না ইউনিস সরকার, এবং তারা ব্যর্থ হচ্ছে পুরোপুরি। মূলত মৌলবাদীদের হাতেই বাংলাদেশ পুরোপুরি চলে যাচ্ছে বলেই আশঙ্কা করছেন সাধারণ বুদ্ধিজীবীরা। চলে যাচ্ছেন না, অলরেডি বাংলাদেশের মৌলবাদীদের দখল করেছে বাংলাদেশ। কারণ সম্প্রতি আমরা কিছুদিন আগে একটা দেখেছিলাম যে মহিলারা রাস্তায় বেরোবে না, রাস্তায় বেরোলে তারা বোরখা পরে বেরোতে হবে, এই ধরনের ফতোয়া কিন্তু জারি হয়েছিল। সেই ছবিও আমরা দেখেছিলাম, একদম মাইকে অ্যানাউন্স করা হচ্ছিল। এবং শুধু তাই না, ইউনিস আসার পর থেকে, ক্ষমতা নেওয়ার পর থেকে কিন্তু সেখানে সংখ্যালঘুদের উপরে অনেকটাই কিন্তু বেড়ে গেছে অত্যাচার। একাধিক হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হয়েছে। কি বলবে তুমি? দেখো, একদম তোমরা ঠিকই বলছো যে বিষয়টা হচ্ছে যে সরকারিভাবে ঘোষণা না হলেও বাংলাদেশ যে ইসলামিক শাসনের পথে হাঁটছে এবং শরিয়া আইনকেই তাদের মূল মন্ত্র হিসেবে এগিয়ে চলছে, সেটা বারবার প্রমাণ হচ্ছে। কারণ আমরা গত 1 বছরের মধ্যেই বাংলাদেশের বিভিন্ন ঘটনা দেখেছি। একদিকে যখন হিন্দু মহিলাদের ওপর গণধর্ষণ হচ্ছে, হিন্দুদের ধর্মস্থানগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। কদিন আগেই আমরা দেখেছিলাম যে খিলাফতের যে দুর্গা মন্দির ছিল 50 বছরের প্রাচীন, সেই মন্দিরটাকে ধ্বংস করা হয়। সেখানে অভিযোগ ছিল যে সরকারি জমির ওপর মন্দিরটি তৈরি হয়েছে। যদিও বাংলাদেশে এরকম প্রচুর জায়গা আছে যেখানে হিন্দুদের সম্পত্তি এবং হিন্দুদের দেবস্থানের ওপর প্রচুর সরকারি পরিকাঠামো গড়ে উঠেছে, এবং সেখানে জোর করে দখল করে অনেক মানুষই সেখানে বসবাস করছে। তারপরেও সৌম্য, তোমাকে একটু থামাবো। আমার সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র রাজশ্রী লাহিড়ী। আমার সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র রাজশ্রী লাহিড়ী। রাজশ্রী বাবু, আপনাকে ভেঙ্গাট নিউজে স্বাগতম, ভেঙ্গাটের পর্দায় স্বাগতম। রাজশ্রী বাবু, আজকে বাংলাদেশের গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, কি বলবেন? রাজশ্রী লাহিড়ী, বিজেপির মুখপাত্র রাজশ্রী লাহিড়ী। বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, এগুলো অত্যন্ত জঘন্য ধরনের ঘটনা ঘটছে, আমরা দিনের পর দিন দেখছি। এবং আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেটাই সরকার এবং আমরা প্রত্যেকে বাঙালি হিন্দুরা এই কথাটা বলতে থাকবো, এবং আশা করবো বাংলাদেশ সরকার একটু হলেও সচেতন হবে এবং পশ্চিমবঙ্গের মানুষও এটা দেখে যাতে শিক্ষাটা পায়, এটা যাতে দেখে ইতিহাসটার পুনরাবৃত্তি হচ্ছে যাতে ভুলে না যায়, এটাই অনুরোধ। কিন্তু বাংলাদেশে আজকে যে করলো, আজকে নতুন করে গুলি চললো, 3 জন শহীদ হলো। মুজিবের মাজার রক্ষা করতে গিয়ে 3 জন শহীদ, তার প্রভাব তো আমাদের বাংলাতে পড়ে। দেখুন, এটা তো এই মৌলবাদ পাকিস্তানের কোলে গিয়ে, রাজাকারদের কোলে গিয়ে 50 বছর পরে তো এ ধরনের ঘটনা ঘটবে, এটা জানার কথা। একই পুনরাবৃত্তি, যারা মুজিবকে হত্যা করেছে তারা মুজিবের ছবি সরিয়ে দিচ্ছে এখন,
তারাই এখন মুজিবের ভেঙে দেবে? তো জানা কথা, তারা মুজিবকে চায় না, তারা রবীন্দ্রনাথকে চায় না, তারা কাজী নজরুলের শ্যামা সঙ্গীত চায় না, তারা চায় না এটা। সত্যজিৎ রায়ের যে বসত ভিটা সেটাও ভেঙে দিল, বসত বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথের বাড়ির ওপর আক্রমণ করা হয়েছে। এটা তো জানা কথা। আমরা যদি এখন উট পাখির মতন বালির মধ্যে মাথা গুঁজে মানে একই বৃন্তে দুটি কুসুম গাইতে থাকি, আরে একই বৃন্তে দুটি কুসুম কার জন্য গাইবো? উল্টো দিকের মানুষটা যদি মানতেই না চায়, দেওয়ালে মাথা কুটে মরে তো নিজের রক্তাক্ত হব। আমরা এই আত্মঘাতী জাতি যে হয়ে যাচ্ছি। 30% হিন্দু জনসংখ্যা ছিল যখন দেশ স্বাধীন হয়েছে, 70% মুসলমান জনসংখ্যা পূর্ব পাকিস্তানে, পূর্ববঙ্গে। 30টা হিন্দু, অর্থাৎ 100 জনের 30টা হিন্দু আর 70টা মুসলমান। 70টা মুসলমানের মধ্যে থেকে 21টা সেকুলার মুসলমান। তার মানে ছিল না যে 30 আর 21-এ 51 হয়ে সংখ্যাগরিষ্ঠ করতে পারত। সেদিনও ছিল না, এটা বুঝতে হবে। এই একটা সাজানো এই মেকি সেকুলারিজম, যেখানে ঢাকেশ্বরী বল্লাল সেনের ঢাকেশ্বরীকে, এই দুর্গাকে প্লেনে করে নিয়ে চলে আসতে হয়। তো কিসের একটি বৃন্তে দুটি কুসুম গেয়ে আমরা করবোটা কি? আজকে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশকে বদল করতে হবে। রাজশ্রী বাবু, আমরা বাংলাদেশের চারপাশে কিন্তু প্রায় 3 পাশে ভারত, এবং বাংলাদেশে কিছু হলে কিন্তু সরাসরি ভারতের উপর একটা প্রভাব পড়ে। বাংলাদেশে যে অরাজকতা চলছে, 4000 গত 10 মাসে 4000-এর উপর ধর্ষণ হয়েছে, 3000-এর উপর লোক রাজনৈতিক সংঘর্ষে মারা গেছে। তা এর প্রভাব এবং হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। এর প্রভাবটা আমরা ঠেকাতে পারি কি করে ভারতের উপর থেকে? বাংলাদেশে যে ঘটনা ঘটছে, ঘটা আরম্ভ হলো, তারপরেই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের এবার বাংলায় বক্তব্য আরম্ভ হয়ে গেল। গোটা দক্ষিণ কলকাতা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। এই দক্ষিণ কলকাতার মধ্যে সতীর 51 পীঠের একটি পীঠ কালিকা ক্ষেত্র, কালীঘাট, মানে কালীঘাট হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। ফিরাদ ববি হাকিম বক্তব্য রাখলেন, আগামী দিন ইনশাল্লাহ 50% মানুষকে উর্দু ভাষায় কথা বলতে হবে। যে উর্দুর বিরুদ্ধে লড়াই করে আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বলে আমরা বড় বড় কথা বলি, এই উর্দুর পক্ষে কথা বলছেন। যারা দুর্ভাগ্য, যারা ইসলামে জন্মগ্রহণ করেননি, তাদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে নিয়ে আসতে হবে। জনাব ফিরাদ ববি হাকিম, ইলেক্টেড বিধায়ক, কলকাতা শহরের মেয়র, মহানাগরিক, এই কথা বক্তব্য রাখছেন। তো যেটা আইডিওলজি ছিল, যেটা উদ্দেশ্য আছে, যেটা প্রথম দিন থেকে উদ্দেশ্য, মুসলিম লীগের ফরমেশন থেকে উদ্দেশ্য ছিল যে মুসলিম কমিশনার লালবাজারে, মুসলিম পুলিশ অফিসার, মুসলিম অ্যাডমিনিস্ট্রেটর এবং মুসলিম প্রধানমন্ত্রী, এটা চাই। মুসলিম প্রধানমন্ত্রী পেয়ে গেছিল, তাই জন্য বঙ্গের বিভাজনটা, পুরো বঙ্গটাই চলে যাচ্ছিল পাকিস্তানে। নেহাত শাহপ্রসাদ মুখার্জি, আশুতোষ লাহিড়ী, নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন, তাই জন্য বাঁচিয়ে আনা সম্ভব হয়েছে 1/3 বঙ্গকে। আগামী দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবির, ফিরাদ ববি হাকিম, নওশাদ সিদ্দিকী, এরা সবাই হচ্ছে ওই একই জায়গায় দেখবেন মিলেমিশে এক হয়ে গেছে। তখন আর ওই গঙ্গা যমুনী তেহজিবও কাজে দিচ্ছে না। আবার তখন আমাদের বলতে হবে যে তাহলে ভাগীরথীর পশ্চিম কূলে আমরা চলে যাচ্ছি, পূর্ব কূলটা ছেড়ে দিচ্ছি, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এইদিকেই তো হাঁটছে। উল্টোডাঙ্গার অব্দি পৌঁছে গেছে, উল্টোডাঙ্গার কালীবাড়ি বোমাবাজি ছোড়া হয়েছে। কারণে আমাদের নতুন রাজ্য সভাপতির যে প্রথম সম্ভাষণ, সেখানে আমরা মা কালীর ছবি রেখেছিলাম, কালীঘাটের মা কালী, যেটা কালী দেখে নাও। ঢাকার কালীবাড়ি, ঢাকেশ্বরীকে বাঁচানো যায়নি, চট্টগ্রাম বাঁচানো যায়নি, নরেন্দ্র মোদী জটেশ্বরীকে সোনার মুকুট দিয়েছিলেন, সেটাকে বাঁচানো যায়নি। এবার এই কালীঘাটকেও বাঁচাতে পারবো তো আমরা? ঠিক আছে রাজশ্রী বাবু, আপনাকে যথেষ্ট ধন্যবাদ। আপনার সাথে পরে আবার যোগাযোগ করবো আমরা। ধন্যবাদ রাজশ্রী বাবু, নমস্কার, ভালো থাকবেন। আমরা এতক্ষণ কথা বললাম বিজেপি মুখপাত্র রাজশ্রী লাহিড়ীর সাথে। রাজশ্রী বাবু বলেন, বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, শুধু আজকের গোপালগঞ্জের ঘটনা নয়, গত 10 মাস ধরে বাংলাদেশে, ঠিক 1 বছর ধরে বাংলাদেশে যেখানে যা চলছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা বড় অংশের প্রভাব পড়ছে আমাদের দেশেও। সৌম্য আমার সাথে নিউজ রুম থেকে ছিল। সৌম্য,
সৌম্য, তুমি শুনতে পাচ্ছ? সৌম্য, লাস্ট আপডেট কি খবর আসছে? দেখো, যেটা শেষ পর্যন্ত জানা যাচ্ছে যে বাংলাদেশ প্রশাসনের তরফ থেকে গোপালগঞ্জে 144 ধারা জারি করার পাশাপাশি ইতিমধ্যেই বেশ কয়েকজনকে এই সংঘর্ষের ঘটনার জন্য আটক করা হয়েছে এবং তার মধ্যে যেমন জাতীয় পার্টির কর্মী সমর্থকরা রয়েছেন, তেমনি আওয়ামী লীগেরও বেশ কয়েকজন কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও আরও বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে। বর্তমানে গোপালগঞ্জ প্রশাসনের তরফ থেকে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে যে ঠিক কি কারণকে কেন্দ্র করে এনসিপির সমাবেশের উপর হামলা চালানো হয়েছিল এবং এই ঘটনায় মূলত কাদের ইন্ধন ছিল সেটাই বার করার চেষ্টা চলছে। এখনো পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। খুব শিগগিরই এই বিষয়ে তদন্ত শেষ হলে বাংলাদেশ প্রশাসন এই ঘটনাটা কি পূর্ব পরিকল্পিত কি বলছে? দেখো, দু তরফের অভিযোগ দুরকম। একটা যেটা আওয়ামী লীগের তরফ থেকে স্থানীয় নেতৃত্ব তারা যে অভিযোগ যে বঙ্গবন্ধুর মাজার ভাঙার জন্যই গোপালগঞ্জের সমাবেশ করতে চেয়েছিল জাতীয় পার্টির কর্মী সমর্থকরা এবং সেই জন্য তারা সভা শেষ হওয়ার পরেই বঙ্গবন্ধুর মাজারকে ভাঙার জন্য এগিয়ে যায় এবং তার জন্যই গন্ডগোলটা হয়েছে। উল্টো দিকে জাতীয় পার্টির কর্মী সমর্থক বা নেতাদের দাবি হচ্ছে যে আওয়ামী লীগ তাদের সমাবেশ ভণ্ডুল করবার জন্যই এই গন্ডগোল করেছে। তারা প্রথমে মাজারের দিকে যায়নি, তারা সমাবেশ করছিল শান্তিপূর্ণভাবেই, কিন্তু সেই সমাবেশের ওপর আচমকা হামলা চালায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। তার ফলেই তাদের কিছু কর্মী সমর্থক ক্ষিপ্ত হয়ে গিয়ে মাজারের দিকে এগিয়ে যায় বলেই তাদের পক্ষে দাবি করা হচ্ছে। বর্তমানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কর্মী সমর্থকদের একে অপরকে দোষারোপের পালা চলছেই, কিন্তু তার মধ্যেই ঠিক আছে সৌম্য, তুমি খবরের দিকে নজর রাখো। ধন্যবাদ তোমাকে। আমরা পরে তোমার সাথে আবার যোগাযোগ করব। আমরা কথা বলছিলাম সৌম্যর সাথে, কথা বললাম বিজেপি মুখপাত্রের সাথে, কিন্তু বাংলাদেশ পার্টি যারা আছেন তারা কোনোভাবেই কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বারবার তাদের সাথে কথা বলতে পারছি না। আমরা এই খবরের দিকে নজর রাখবো। আপনারা নজর রাখুন নিউজ ভেঙ্গাটে। আমরা আবার ফিরবো আবার নতুন খবর নিয়ে। 7টা 7 এখন এই পর্যন্ত। নমস্কার।